আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 12 সেপ্টেম্বর থেকে খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, আর বাড়ছে না ছুটি, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সিলেট 3 আসনের উপনির্বাচন শনিবার। আওয়ামী লীগ চায় আসন ধরে রাখতে, জাতীয় পার্টি চায় পুনরুদ্ধার। শোক আর শ্রদ্ধার চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। জানা যায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জুড়ে শোকাবহ পরিবেশ। তার প্রস্থানে সিলেটে তৈরি হবে নেতৃত্ব শূন্যতা, বলেছেন সব দলের মানুষ। উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে 4 রানে হারালো বাংলাদেশ। আইসিসি টি-20 ইয়াং কিংয়ে 6 নম্বর পজিশনে উঠে আসলো মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দল। করোনায় গেল 2.5 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, 70 জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 3,167 জন। সিলেটে করোনায় আরও 8 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 111 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রকোপের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান আগামী 12 সেপ্টেম্বর খুলবে। ওই দিন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী দীপুমনি একথা জানিয়েছেন বলে শুক্রবার গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। মহামারী করোনার কারণে গেল বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না। এদিকে বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মধ্যে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠক শেষে রাত 11:15টায় কমিটি সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, করোনা সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত থেকে 70% কমেছে। ধীরে ধীরে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এজন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী 13 সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার 17 মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে। সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। সিলেট 3 আসনের বহুল আলোচিত উপনির্বাচন শনিবার। আওয়ামী লীগের ধারাবাহিকতা ধরে রাখতে আর জাতীয় পার্টির আসন পুনরুদ্ধার টার্গেটের এই নির্বাচনের দিকে চেয়ে আছে পুরো সিলেট বিভাগ। সিলেটে প্রথমবারের মতো এই নির্বাচনের সবকটি কেন্দ্রে হবে ইভিএমে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর আগে সিটি নির্বাচনের নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছিল ইভিএমে। শেষ সময়ে এসে উপনির্বাচনকে প্রেস্টিজ ইস্যু হিসেবেই নিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। প্রচারণা শেষ হলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু সিলেটেই অবস্থান করছেন। ভোট শেষে ফলাফল ঘোষণার পর তারা সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে। উপনির্বাচনে 4 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দফায় দফায় সিলেটে এসে প্রচারণায় অংশ নিয়েছেন। সর্বশেষ 1 সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো সিলেট আসেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার সকালে প্রচারণা বন্ধ হয়ে গেলেও সিলেট ছাড়েননি তিনি। দলের অভ্যন্তরীণ মান অভিমান নিরসন করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি শুক্রবার পর্যন্ত কাজ করছেন। দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আউয়াল কয়েসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে আরও কয়েকজন নেতাকে।
দলীয় সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হতে না পারেন, তবে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্বাচনের শুরু থেকে এসব নেতা দলীয় প্রার্থী হাবিবের বিপক্ষে গোপনে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এদিকে উপনির্বাচনের মাধ্যমে হারানো আসনটি পুনরুদ্ধার করতে চায় জাতীয় পার্টি। এই আসনে এর আগে টানা 3 বার সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির মুকিত খান। দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে প্রায় 1 সপ্তাহ আগে সিলেটে আসেন কেন্দ্রীয় মহাসচিব জিয়া উদ্দিন বাবলু। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরও তিনি নানকের মতো সিলেট ত্যাগ করেননি। শুক্রবারও তিনি দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিয়েছেন। এদিকে জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, শুক্রবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ফোনে কথা হয়েছে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর। কাদের তাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট 3 আসনের ভোটার প্রায় 3,52,149টি কেন্দ্রের মধ্যে সবকটিতেই ভোট গ্রহণ হবে ইভিএমে। জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে 2 সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এছাড়া আসনটিতে ভোট গ্রহণ উপলক্ষে 3 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি। তারা 6 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের আরও জানান, ভোট গ্রহণ দিন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। 4 সেপ্টেম্বর সাধারণ ভোট কেন্দ্রে থাকবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের 18 জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে অতিরিক্ত সদস্য। এদের মধ্যে পুলিশ আর আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে। তারা সার্বক্ষণিক ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স 21টি, স্ট্রাইকিং ফোর্স 12টি, র্যাবের 12টি টিম ও 12টি প্লাটুন বিজিপি মোতায়েন থাকবে আগামী 2 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায়। শোক আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান। শুক্রবার বেলা 2:30টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে নগরীর হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন সিলেটের বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি। এদিকে জুম্মার নামাজের পরপরই জানাজা স্থল আলিয়া মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সিলেটের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নিতে আসেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা জানাজায় অংশ নেন। এর আগে শুক্রবার সকাল 11টায় তার মরদেহ সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসলে এক আবেগঘন শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। তার বিদায়ে শোকে আচ্ছন্ন ছিলেন পুরো সিলেটের মানুষ। দল মত নির্বিশেষে সবাই বলেছেন তাকে হারানো সিলেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। মোজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্টে বিস্তারিত। যে আলিয়া মাদ্রাসা মাঠে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই মাঠেই তাকে শেষ বিদায় জানালেন হাজারো মানুষ। তীব্র গরম উপেক্ষা করে এই বীর মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিত মানুষের চোখে জল ঝরেছে অঝোর ধারায়। দলমত নির্বিশেষে সবাই বলেছেন তিনি ছিলেন শুদ্ধ রাজনীতির প্রতিকৃত। প্রয়াত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে যে শূন্যতা বিরাজ করছে সিলেটের রাজনৈতিক অঙ্গনে, তা খুব সহজে আমরা পূরণ করতে পারবো না। বিলাপের মধ্য দিয়ে, হাজার মানুষের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাকে আমরা সমাহিত করলাম। গত সম্মেলনে সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমরা প্রায় 2 বছর আমরা একসাথে কাজ করেছি।
তিনি আসলে আমার অভিভাবক ছিলেন না, তিনি আমার একজন পিতৃতুল্য মুরব্বীও ছিলেন, সিলেটবাসীর একজন অভিভাবক ছিলেন। এই বর্ষিয়ান নেতা আমাদের মধ্যে থেকে চলে গেছেন, আমাদের সিলেটের প্রায় নেতা আমরা শূন্য হয়ে গেছে। এখন আমাদের খুব সমস্যা, কারণ গার্জিয়ান বলতে আমাদের আর কেউ রয়ে নাই। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের উল্টো পাশে খুবই সাধারণ ছিল তার জীবনযাত্রা। নিজের সদালুপি সদ্গুণে হয়ে উঠেছিলেন সাধারণের কাছের মানুষ। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে তিনি যেভাবে লালন করেছেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, সেরকম নেতা কোনো দলেই আসলে খুবই বিরল। আমি যা দেখি আর তাই না, তো ভালো মানুষ, তার মতন মানুষ আর নাই, তাই নাই দুনিয়া ছাড়িয়ে গেছেন গিয়া দিয়া খাই। লুতুর মানিলা মানুষ যে খালি মানুষ সেবার রাজনীতি করতা। জনপ্রতিনিধি ও বিরোধী রাজনৈতিক দলের নেতারাও বলছেন, লুৎফুর রহমানের মতো রাজনীতিকের প্রস্থানে সিলেটে তৈরি হবে গভীর শূন্যতা। আমি মেয়র, উনি জেলা পরিষদের চেয়ারম্যান, তার চাইতে বড় বেশি তিনি অত্যন্ত তার পুত্রতুল্য আমাকে স্নেহ করতেন অত্যন্ত, এবং কোনোভাবে ব্যক্তিগতভাবে কোনো শারীরিক অসুস্থতা হলেও তিনি যে একজন অভিভাবক হিসাবে বাড়িতে গিয়ে খোঁজখবর থেকে শুরু করে তার যে এই যে স্বভাবসুলভ আচরণ, সেটা হয়তো এখন আমরা আর আমাদের কারো আশা করতে পারি না। আমাদের বর্ষিয়ান নেতাদের মধ্যে তিনি ছিলেন আমাদের এই অঞ্চলের সর্বশেষ, এখন ওনাকেও আমরা হারিয়ে ফেললাম। এতে সিলেট বিভাগে অভিভাবকত্ব একটা শূন্য হলো। বৃহস্পতিবার নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মৃত্যুবরণ করেন বর্ষিয়ান এই রাজনীতিক। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ফেউ, সিলেট। নিউজিল্যান্ডকে 4 রানে হারিয়ে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 6 নম্বর পজিশনে উঠে গেল বাংলাদেশ। এর আগে কিউইদের পক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় জিতে 10 নম্বর পজিশন থেকে 7-এ উঠে যায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 141 রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেটে হারিয়ে 137 রানে ইনিংস গোটায় নিউজিল্যান্ড। 4 রানের জয় পায় বাংলাদেশের বিপক্ষে 142 রানের টার্গেট তাড়া করতে নেমে 2 ওভার 3 বলে দলীয় 16 রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার রাচিন রবীন্দ্র। সাকিবের পরই কিউই শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান, তার শিকার হন টম বান্ডেল। 3 ওভার 1 বলে দলীয় 18 রানে ফেরেন এ ওপেনার। 18 রানে 2 ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে উইলি ইয়াংকে সঙ্গে নিয়ে 47 বলে 42 রানের জুটি করেন অধিনায়ক টম লেথাম। ভয়ঙ্কর হওয়া ওঠা এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব। তার দ্বিতীয় শিকার হয়ে 28 বলে 22 রান করে সাজঘরে ফেরেন ইয়াং। 11 ওভারে 6 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 61 রান। 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে আবারও সেই নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হন কলিন ডি গ্র্যান্ডহোম। সিরিজের প্রথম ম্যাচে 1 রান করে নাসুমের বলে আউট হওয়া নিউজিল্যান্ডের এ তারকা ব্যাটসম্যান এদিনও সেই একই বোলারের স্পিনে শিকার হন। দ্বিতীয় ম্যাচে ফেরেন 10 বলে মাত্র 8 রান করে। তার বিদায়ে 14 ওভার 2 বলে 85 রান 4 উইকেট হারায় কিউইরা। নাসুমের পর কিউই শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান, তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হেনরি নিকোলাস। 15 ওভার 3 বলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নিকোলাস। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 141 রান করে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 39 রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। 37 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়া 33 রান করেন আরেক ওপেনার লিটন দাস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ। লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে 9 ওভার 3 বলে স্কোর বোর্ডে 59 রান যোগ করেন নাইম। 29 বলে 3, 4 ও 1 ছক্কায় 33 রান করে রাচিন রবীন্দ্র স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন লিটন। সিরিজের প্রথম ম্যাচে 1 রানে আউট হয়েছিলেন তিনি। লিটন আউট হওয়ার পর 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েন মুশফিকুর রহিম। রাচিন রবীন্দ্রর বলে গোল্ডেন ডাক পান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে 7 বলে 12 রান করে ফেরেন সাকিব আল হাসান। তার বিদায়ে 72 রান 3 উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দ্রুত রান সংগ্রহের চেষ্টা করতে গিয়ে আউট হন ওপেনার মোহাম্মদ নাইম। রাচিন রবীন্দ্রের করা বলটি বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন এ ওপেনার। 39 বলে 3টি 4-এর সাহায্যে 39 রান করে ফেরেন তিনি। নাইম আউট হওয়ার পর 3 বলে 3 রান করে ফেরেন আফিফ হোসেন।
তার বিদায়ে 16 ওভার 2 বলে 109 রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটিতে 22 বলে 32 রান যোগ করেন মোহাম্মদুল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ বলে আউট হন সোহান। তিনি ফিরেন 9 বলে 13 রান করে। 32 বলে 5টি চারের সাহায্যে 37 রান করে অপরাজিত থাকেন রিয়াদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় 70 জনের মৃত্যু হয়েছে, যা 2.5 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 22 জুন এর চেয়ে কম মৃত্যু হয়, সেদিন মারা গিয়েছিলেন 69 জন। এরপর মৃতের সংখ্যা এর চেয়ে আর কমেনি। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,432 জনে। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত একদিনে নতুন করে 3,167 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,10,283 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 29,438টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 3,167 জন, যাতে দৈনিক শনাক্তের হার 10.76% হয়েছে। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 15,10,283 জন, যাতে শনাক্তের মোট গড় হার 16.46%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত একদিনে মারা গিয়েছেন তাদের মধ্যে পুরুষ 34 ও নারী 36 জন। অন্যদিকে করোনা থেকে গত একদিনে সুস্থ হয়েছেন 4,697 জন। মোট সুস্থ হয়েছেন 14,42,582 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে করোনা। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হার 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু শনাক্তের হার আবার বাড়তে থাকে। জুলাই মাসে পরিস্থিতি বেশ মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 111 জন। নতুন 8 জন সহ সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1090। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 53,203 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশুলাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 973টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 111 জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এই 111 জনের মধ্যে 60 জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 11, হবিগঞ্জের 14 ও মৌলভীবাজার জেলার 26 জন। বিভাগে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা 53,203 জনের মধ্যে সিলেট জেলায় 32,785, সুনামগঞ্জে 6,124, হবিগঞ্জে 6,491, মৌলভীবাজারে 7,803 জন রয়েছেন। গত 24 ঘন্টায় সিলেটে 382 জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে 118 জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 234, হবিগঞ্জে 2 জন, মৌলভীবাজারে রয়েছেন 28 জন। এদিকে গত 24 ঘন্টায় মারা যাওয়া 8 জনের মধ্যে 7 জনই সিলেট জেলার, 1 জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন 1090 জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 899, সুনামগঞ্জে 72, হবিগঞ্জে 47, মৌলভীবাজার জেলায় 72 জন মারা গিয়েছেন। অপরদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 18 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে 238 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 190, সুনামগঞ্জে 26, হবিগঞ্জে 14 ও মৌলভীবাজার হাসপাতালে 8 জন রয়েছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।